হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে আমি আমার ছাত্রছাত্রী ভিউয়ার্সদেরকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এখন আমি একটা বেশ গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, ঠান্ডা মাথায় বুঝতে হবে। এত পরিবেশ দূষণ কেন? এখন বিজ্ঞানীরা পরিবেশ দূষণ নিয়ে, বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রচণ্ড চিন্তিত। পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারছেন না তারা। হয়তো একদিন এই পৃথিবী, সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যেতে পারে, খুব বেশি বিলম্ব নাই। এটা নিয়ে আজ আমি একটু আলোচনা করব। দয়া করে আপনারা আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এত পরিবেশ দূষণ এই যে হচ্ছে, এর কারণ কি? এর কারণ কিন্তু গভীরে আছে, আবার বাইরেও আছে। বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো কারণে আছে। এটা খুব একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাছাড়া হয়তো বলবেন যে এটা অসম্ভব। আমি যেগুলো বলবো হয়তো আপনারা বলবেন যে না, এসব মানা যায় না, কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝবেন। এসব কথা যেগুলো আমি বলবো, শুধু আমি বলছি না, আমাদের শাস্ত্রে লেখা আছে, আমাদের মহাপুরুষরা এসব কথা বলে গেছে। দেখুন, আমাদের মানব জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে সহজ সরল জীবনযাপন করা। সহজ সরল জীবনযাপন করা। প্রত্যেকটা মহাপুরুষ, আমাদের ধর্মশাস্ত্র, গীতা, ভাগবত সবাই কিন্তু বলে গেছেন সিম্পল লাইফ, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। অর্থাৎ সহজ সরল জীবনযাপন করুন আর চিন্তা ভাবনা রাখুন অনেক উপরে। আজকে দেখুন তার বিপরীত ব্যবস্থা দাঁড়িয়ে গেছে সমাজে অবস্থাটা বিপরীত হয়ে গেছে। অর্থাৎ মানুষের জীবন ধারণের আভিজাত্য খুব, ফোটানিবাজি খুব, কিন্তু চিন্তাধারা প্রচণ্ড নিম্নগামী। এই যে অত্যধিক অ্যারিস্টোক্রেটিক জীবন, গর্জিয়াস ম্যাগনিফিসেন্ট জীবনযাপন করছি, ঝাঁ চকচকে জীবনযাপন করছি। আমরা ঝাঁ চকচকে বিল্ডিং বানাচ্ছি, ঝাঁ চকচকে ফার্নিচার কিনছি, নানান ধরনের আসবাবপত্র আমরা ব্যবহার করছি, নানান ধরনের কসমেটিক্স ব্যবহার করছি। মনে করুন আমরা একটা পালঙ্ক ব্যবহার করছি, যার দাম হয়তো 2 লাখ টাকা হতে পারে, তার বেশিও হতে পারে। এই পালঙ্কটা তৈরি করতে কত গাছ কাটতে হয়েছে জানেন? এরকম লক্ষ লক্ষ পালঙ্ক তৈরি হচ্ছে, এবং এরকম হাজার হাজার জিনিস এই লক্ষ লক্ষ সংখ্যক তৈরি হচ্ছে। তাহলে কত পরিমাণ গাছ কাটা পড়ে যাচ্ছে, বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আমরা নানান ধরনের কসমেটিক্স ব্যবহার করি, এগুলোতে বিভিন্ন ধরনের জীবজন্তুর শরীরের অঙ্গ থাকে, শিং থাকে, চর্বি থাকে, চামড়া থাকে, আরও বিভিন্ন ব্যাপার থাকে। বিভিন্ন ধরনের জীবজন্তুর রোঁয়া থাকে, রোঁয়া, চুল যেগুলোকে বলি আমরা, সেগুলো থাকে। সেগুলো আমরা ব্যবহার করছি। এতে বহু জীবজন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সামুদ্রিক জীবজন্তু এবং অন্যান্য জলজ জীবজন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ যেগুলো আমাদের ব্যবহার না করলে চলবে। একজন মানুষের ঘুম দরকার, সুনিদ্রা দরকার। সুনিদ্রা কি দাবি করে? সুনিদ্রা দাবি করে সুস্থ শরীর এবং সুস্থ মন। সুনিদ্রা কখনোই 2 লক্ষ টাকার ওই পালঙ্ক পর্যঙ্ক দাবি করে না। এমনি ক্ষেত্রে আপনি যদি বিবেচনা করেন, দেখবেন নানান ক্ষেত্রে আমরা এমন সব বিলাসিতামূলক অ্যারিস্টোক্রেটিক দ্রব্য সামগ্রী ব্যবহার করছি যেগুলো আমাদের পরিবেশকে ধ্বংস করছে। মানে মা ধরনী এই চাপটা নিতে পারছে না। মানুষ তো বাস করছে একটা বৃহৎ অট্টালিকায়, বিশাল পরিমাণ ফ্ল্যাট, বিশাল উঁচু ফ্ল্যাটে বাস করছে। আর সেখানে বিশাল আভিজাত্য, ফ্যান ঘুরছে, এসি, নানা রকমের ফ্রিজ, নানান ধরনের ব্যাপার আছে। তো এই যে এইগুলোকে তৈরি করার জন্য পরিবেশের ওপর, মা ধরনের ওপর চাপ পড়ে যাচ্ছে। তিনি চাপ নিতে পারছেন না। এই চাপের দীর্ঘকালীন ফল অত্যন্ত খারাপ। তাছাড়া আমাদের মোবাইল আছে, কম্পিউটার আছে, 5G আছে, মোবাইল টাওয়ার আছে, এরাও পরিবেশকে সাংঘাতিকভাবে দূষিত করছে।
মানুষের এই যে অত্যধিক ভোগবাদ, ভোগ লালসা, কেবল ভোগ কনজিউমিং টেন্ডেন্সি, কেবল ভোগ করব, এতেই কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আর পরিবেশ নষ্ট হওয়ার অনেক রকমের ফল আছে, বিভিন্ন ধরনের ব্যাধি আসছে, মানুষের অজানা ব্যাধি চলে আসছে, ডাক্তারও নির্ণয় করতে পারছেন না। তারপর আসছে বিশ্ব স্নায়ু, যে বিশ্ব স্নায়ুর জন্য বিজ্ঞানী সমাজ প্রচণ্ড উদ্বিগ্ন। তারা বলছেন পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু কিছু বলা যাচ্ছে না। অন্ধকারেই পৃথিবী হয়তো খুব বেশি দিন টিকবে না, কারণ মেরু প্রদেশের এই যে সূর্যের তাপমাত্রা বাড়ছে প্রতি বছর, এর ফল মেরু প্রদেশে যে প্রচুর বরফ আছে, সেই বরফ গলে যাবে, অলরেডি গলতে শুরু করেছে, এবং সেই বরফ যদি গলে এবং আরও বেশি পরিমাণ গলে, তখন প্রথমে উপকূলবর্তী অঞ্চলগুলো জলমগ্ন হয়ে যাবে, তারপর ক্রমশ গোটা বিশ্বটাই জলমগ্ন হয়ে যাবে। অর্থাৎ আমাদের পৃথিবীর যে 72% ওয়াটার আর বাকিটা স্থলভাগ আছে, সেই স্থলভাগটা থাকবে না, 100% ওয়াটার হয়ে যাবে। অর্থাৎ মানব সভ্যতা ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। ভোগবাদ, আমাদেরকে মুনি ঋষিরা, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আমাদের যত মুনি ঋষি আছে সবাই কিন্তু এই ভোগবাদের বিরুদ্ধে অনেক কথা বলে গেছেন। মানুষের এই যে ভোগবাদ, এটা আসছে, মানুষ মাইন্ড কন্ট্রোল করতে যান না, চিত্তশুদ্ধি করতে যান না। মানুষের যে রিপুগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ, প্রতিশোধ স্পৃহা, ভয়, এগুলোকে কন্ট্রোল করতে বলা হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রে, আমাদের গীতায়, আমাদের বৈদান্তিক শাস্ত্রে, আমাদের উপনিষদে, আমাদের পণ্ডিত শঙ্করাচার্য এসব কথা বলে গেছেন। এই রিপু যদি দমন না হয় তাহলে কী করে হবে? কারণ মানুষের আত্মশক্তি যদি না বাড়ে, আত্মশক্তি যার বাড়বে তার কিন্তু ভোগ লালসা বেশি হবে না। যেমন আমাদের সুভাষচন্দ্রের আত্মশক্তি ছিল, ভোগ লালসা কিছু ছিল না। বিবেকানন্দের আত্মশক্তি ছিল, রামকৃষ্ণের আত্মশক্তি ছিল, রবীন্দ্রনাথের আত্মশক্তি ছিল। আমাদের যে আরও আগেকার যারা মুনি ঋষি ছিলেন, তারা সবাই আত্মশক্তি বৃদ্ধির জন্যে, আন্তরিক শক্তি বৃদ্ধি করার জন্য কত ধ্যান করে গেছেন, কত তপস্যা করে গেছেন, কত শিক্ষাদান করে গেছেন, কত গ্রন্থ লিখে গেছেন। কী জন্যে? আমাদেরকে আত্মনিয়ন্ত্রিত থাকার জন্যে, আমাদের মাইন্ড কন্ট্রোল করার জন্যে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই মাইন্ড কন্ট্রোলই নাই, তাই শিক্ষিতরাও এখনও মাইন্ড কন্ট্রোল করতে যান না। তার প্রচুর শিক্ষিত, তাদের বস্তা ডিগ্রি আছে, কিন্তু মাইন্ড কন্ট্রোল করতে যান না। তাদের লোভ হিংসাও কম নেই। অশিক্ষিতদের সাথে তাদের এখানে কোনো পার্থক্যই চোখে পড়ে না। কিছু ভালো আছেন, তাদেরকে আমার শতকোটি নমস্কার, কিন্তু বেশিরভাগ শিক্ষিতই ওই ইগনোরেন্টদেরকে অনুসরণ করে চলছে, ওদের সাথে একই দলে চলছে। অর্থাৎ লোভ, হিংসা, এই যে টাকা, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, এদের প্রতি লোভ শিক্ষিতদেরও, এইসব বেশিরভাগ শিক্ষিতদেরও কোনো অংশ কম নয়। এরা কিন্তু অশিক্ষিতদের দলেই পড়ে যাচ্ছে। এই অতিমাত্রায় ভোগপ্রবণতা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তার জন্যে অমর্ত্য সেন এবং আরও অন্যান্য বহু লেখক সাবস্টেন্সিয়াল ডেভেলপমেন্ট বলে একটা কথা লিখে গেছেন। ভুল বললাম, সাস্টেন্সেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশকে রক্ষা করে, পরিবেশের ক্ষতি না করে যে উন্নতি, তাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেন অর্থাৎ থেকে যাবে, অর্থাৎ পরিবেশ থেকে যাবে এবং সেটা পুরুষানুক্রমে মানুষের মঙ্গল কল্যাণ সাধন করবে, তাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথা এখনও অনেক লেখক লিখছেন, এখনও অনেক পণ্ডিত ব্যক্তি আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট পরামর্শ দিচ্ছেন এবং আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, কিন্তু পরিবেশকে ধ্বংস করে ডেভেলপমেন্ট নয়। কারণ পরিবেশকে ধ্বংস করে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা আপনি পাবেন, কিন্তু আপনার উত্তরপুরুষরা পাবে না। তারা এর উল্টো ফল পেয়ে যাবে। তারা পাবে একটা ধ্বংসাত্মক জগৎ, অর্থাৎ এই সবুজ জগৎ তাদের জন্য আপনি রেখে যেতে পারবেন না। যদি প্রকৃতি ধ্বংস করে আপনি টেকনোলজির উন্নতি করেন, তাহলে কিন্তু এই নেক্সট জেনারেশনের অবস্থা খুব খারাপ। তার জন্য আমাদের একজন লেখক, বিখ্যাত লেখক, তার নাম আবিরলাল মুখোপাধ্যায়, তিনিও এই পরিবেশ দূষণের বিরুদ্ধে বহু কিছু লিখেছেন। তো তিনি এক জায়গায় বলছেন যে এই যে এত গাড়ি চলছে, এই গাড়ি পরিবেশ দূষণের জন্য প্রচণ্ড দায়ী। এত পরিমাণ গাড়ির ধোঁয়া আমাদের বিশ্ব প্রকৃতি, আমাদের মা জননী নিতে পারছে না। তাই তিনি একটা উপদেশ দিচ্ছেন যে আপনারা যদি 3 ভাই হন, তাহলে একটা গাড়ি কিনুন, উল্টো পাল্টা করে চালান এবং যথাসম্ভব কম চালান এবং কাছাকাছি জায়গাগুলো সাইকেল অথবা পায়ে হেঁটে যান।
তাহলে পরিবেশ দূষণ অন্তত অনেকটাই কমবে। পরিবেশ দূষণ এখন বিজ্ঞানীদের কাছে অত্যন্ত একটা চিন্তান্বিত ব্যাপার, চিন্তান্বিত করছে অনেক সচেতন অন্যান্য মানুষদেরকেও, আমাদেরকেও। আরও অনেক কিছু বলার আছে, কিন্তু এত বলার সুযোগ আমার এখানে নাই। এখানে শেষ করছি। দয়া করে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।